আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। কি অবস্থা সবার, কেমন আছো? আমাদের রেগুলার যে ক্লাস হয় শুক্রবার এবং শনিবার, সেই রেগুলার ক্লাসে সবাইকে স্বাগতম। এবং আমাদের আজকের ক্লাসটা খুবই খুবই ইন্টারেস্টিং হবে। আমাদের অনেকগুলো টপিক যেগুলো আমরা অলরেডি পড়েছি, তোমরাও নিজেরা পড়েছো বাসায়, সেই টপিকগুলো নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। এবং তোমাদের অনেকেরই ঠিক বেশ কিছুদিন পরেই 10 থেকে 15 দিনের মধ্যেই একটা এক্সাম শুরু হবে, যেটাকে আমরা ইয়ার চেঞ্জ এক্সাম বলতেছি। তো সেই এক্সামটা তোমরা কিভাবে দিবে, কোন উপায়ে পরীক্ষা কোয়েশ্চেন গুলো হ্যান্ডেল করবে, এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আই হোপ যে মোটামুটি সবাই দ্রুত জয়েন করে ফেলছো এন্ড আমাকে শুনতে পাচ্ছ, রাইট? আমাকে একটু বলো ভাইয়া। এক্সট্রিমলি সরি ফর দ্যাট, বিকজ ইলেকট্রিসিটি যদি না থাকে তাহলে কিছুই করার থাকে না। সকালবেলা ভাইয়া ওয়াজ অলমোস্ট রেডি, জাস্ট আমি হয়তো লাইভ বাটনে ক্লিক করব, কিন্তু দেখা গেল যে আলটিমেটলি ইলেকট্রিসিটি চলে গেছে। আমাদের এখানে একটু ইলেকট্রিসিটির প্রবলেম হচ্ছে, আমি একটু দেখি যে সকালের এই টাইমটা যদি ইলেকট্রিসিটি খুব বেশি ঝামেলা করে তাহলে হয়তো আরেকটা টাইমে আমাকে এই ক্লাসটা নিতে হবে। তার মূল কারণ হচ্ছে যে ইলেকট্রিসিটি নিয়ে বেশ গত এক সপ্তাহ ধরেই এই প্রবলেমটা ফেস করছি। সো যারা হচ্ছে এটা হোয়াটসঅ্যাপে আমাকে জানালা, তার জন্য আমি বলে দিলাম। আই ক্যান আন্ডারস্ট্যান্ড, আমিও চাচ্ছিলাম সময় মতোই ক্লাসটা করে ফেলতে, বাট আলটিমেটলি আমরা কিছুই করতে পারছি না এখানে। সো আই হোপ যে তুমি এই লাইভ ক্লাসটা দেখছো রেদার দেন মেসেজ না করে, ঠিক আছে? কারণ আমি বিশ্বাস করি পড়াশোনাটা এমন হওয়া উচিত যে আমি যখন পড়াশোনা করতেছি তখন পূর্ণাঙ্গ মনোযোগ দেই, ঠিক আছে? পূর্ণাঙ্গ মনোযোগ দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, স্পেশালি এই ধরনের সাবজেক্ট গুলো যেমন ইংলিশ, বাংলা। এগুলো আমরা যারা জাস্ট একটা কোর্সে আছি, যারা হচ্ছে এই টপিক গুলো শেষ করব, প্র্যাকটিস করব, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে যখন এটা তখন করে ফেলা অথবা রেকর্ডেড লাইভ করে নেওয়া, ঠিক আছে? এর বেশি কিছু তোমার লাগবে না ইনশাল্লাহ। যতটুকু ডিরেকশন দেই ক্লাসে যা বলি তার সাথে যদি নিজে একটু খাতা কলম নিয়ে পড়তে পারো, তোমার ইংলিশের প্রিপারেশন নিয়ে কোনো ঘাটতি থাকবে না, এইটুক মানে ফর শিওর, ঠিক আছে? ওকে, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ভেরি মাচ, ভেরি গুড। সবাই জয়েন করছে, সো আই গেস উই ক্যান স্টার্ট, রাইট? উই ক্যান স্টার্ট। যারা রেগুলার থাকো তাদের জন্য। সো দেখো, প্রথম যে জিনিসটা আমি আলোচনা করব যে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সে কন্ডিশনাল সেন্টেন্সের প্রচুর প্রভাব আছে। কমপ্লিটিং সেন্টেন্সের কন্ডিশনাল সেন্টেন্সে প্রচুর প্রভাব আছে, অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রতি বছরই কোয়েশ্চেন্স আসতেছে। এটা এখন তোমার ক্লাস টেস্ট হোক, এটা হোক তোমার ইয়ার ফাইনাল এক্সামিনেশন, এটা হোক তোমার আলটিমেটলি এইচএসসি এক্সাম, তাহলে আমাদেরকে একটু বুঝতে হবে যে এই যে পার্টিকুলার কন্ডিশনাল গুলো আছে, এই কন্ডিশনাল গুলো থেকে আমরা কিভাবে অ্যান্সার করব, কি উপায় অ্যান্সার করব, ঠিক আছে? সো আমাদের প্রথম যে কোয়েশ্চেনটা আজকে আমাদের সামনে আছে সেটা হচ্ছে কন্ডিশনাল থেকে। কোথা থেকে? কন্ডিশনাল থেকে। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি যে এই কন্ডিশনাল থেকে আমরা অ্যান্সার করতে সক্ষম কিনা। তাহলে প্রথম কোয়েশ্চেনটা একটু পড়ে ফেলো সবাই। বোর্ড কোয়েশ্চেন ছিল এটা একটা আলটিমেটলি, এবং এই বোর্ড কোয়েশ্চেনটা দেখা গেছে আমি এবার এইচএসসি 22 এর যে এক্সামটা হবে ওদের জন্য প্রায় বলা যায় যে বোর্ড কোয়েশ্চেন রিপিট হয়ে যেতে পারে। সো তোমাদের ক্ষেত্রেও যে হবে এমন কোনো কথা নেই। সো আমাদেরকে একটু কি করতে হবে, মনোযোগ দিতে হবে। দেখো, দ্য কন্ডিশন অফ মিতুস ফাদার was not well। দেখো সেন্টেন্সটা কি বলেছে, বলেছে দ্য কন্ডিশন অফ মিতুস ফাদার। তার মানে এখানে মিতু নামক একজন ব্যক্তির কথা বলা হচ্ছে যার বাবার কন্ডিশন কি ছিল না, ভালো ছিল না। ওয়েল হচ্ছে একটা অ্যাডভার্ব, ওয়েলকে আমরা কি বলে, একটা অ্যাডভার্ব। তোমরা অনেকেই জানো যে এই পার্টস অফ স্পিচের আইডেন্টিফিকেশন খুবই খুবই জরুরি। এই পার্টস অফ স্পিচের আইডেন্টিফিকেশনটা খুবই জরুরি। তো সবাই একটু মনোযোগ দিবা প্রতিটা ক্লাসে। আমি তোমাদের আলাদা করে পার্টস অফ স্পিচের ক্লাস নিব, সেটা অবশ্যই নিব, কিন্তু আমরা কিন্তু সেন্টেন্স পড়ে পড়েও পার্টস অফ স্পিচের পজিশন দেখে চিনে ফেলতে পারি। তাহলে এখন বলেছে if I knew his mobile number। কন্ডিশনাল চিন্তা করলে আমাদের ভার্বের ফর্মের কথা মনে রাখতে হবে। বলো কি বলেছি, আমার সাথে সাথে বলো। কন্ডিশনাল মানেই হচ্ছে ভার্বের ফর্ম। বলো, কন্ডিশনাল মানেই হচ্ছে ভার্বের ফর্ম। সো কন্ডিশনাল শব্দটা যখন তোমার মাথায় আসবে তোমাকে ভার্বের ফর্মের কথা চিন্তা করতে হবে। তাহলে ভার্বের ফর্মের কথা যদি চিন্তা করতে হয় তাহলে তুমি বুঝতেই পারছো এখানে নিউটা হচ্ছে V2 বা ভার্বের পাস্ট
ফর্ম। তাহলে ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার, আমরা এখানে সেকেন্ড কন্ডিশনাল ইউজ করে সেন্টেন্সটা ফিল আপ করতে পারি। তাহলে তোমাদের যে এক্সামটা হতে যাচ্ছে কিছুদিনের মধ্যে, সেখানেও কিন্তু এই সর্ট অফ কোয়েশ্চেন থাকতে পারে। তাহলে ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার, আমি কি বলতে পারি, আই উড কল হিম। আমি কি বলতে পারি, আমি বলতে পারি আই উড কল হিম, আমি হয়তো তাকে কল করতাম। এই ক্ষেত্রে অনেকে বলে ভাই যেহেতু মিতুর বাবা অসুস্থ, তাহলে আমরা মিতুকে ফোন দিলে সমস্যা কি? হ্যাঁ, আমি এখানে মিতুও লিখতে পারি, আমার মিতু লিখলেও কোনো ভুল হবে না। একদম সিম্পল অ্যান্সার। স্ট্রাকচার ঠিক আছে, মার্কস আমাকে দিয়ে দিবে। স্ট্রাকচার কি? সেকেন্ড কন্ডিশনালের যে মেইন ক্লজটা আছে, সেকেন্ড কন্ডিশনালের যে মেইন ক্লজ আছে, সেই মেইন ক্লজে কি ব্যবহৃত হয়? সবাই একসাথে একটু বলি আমার সাথে ভাইয়ারা। মেইন ক্লজে কি ব্যবহৃত হয় বাবা? মেইন ক্লজে ব্যবহৃত হয় হচ্ছে সাবজেক্ট প্লাস উড, তারপরে হচ্ছে কুড, তারপরে হচ্ছে মাইট, তারপরে হচ্ছে ভার্বের বেস ফর্ম। সো এইটুক তথ্য যদি আমি রাখতে পারি, তাহলে আমার জন্য অ্যান্সার করা অনেক ইজি হয়ে গেল। তবে সেম সিচুয়েশনে যদি কোশ্চেনটা থাকতো ইফ আই হ্যাড নোন হিজ মোবাইল নাম্বার, তাহলে এখানে নিউ না হয়ে যদি হ্যাড নোন হয়ে যেত, তাহলে তুমি কিন্তু এখানে আর এই সেকেন্ড কন্ডিশনালটা লিখতে না। তখন তুমি কি করতে? তখন তুমি থার্ড কন্ডিশনাল অনুযায়ী সেন্টেন্সটার অ্যান্সার লিখতে। বলো বোঝা গেছে? কন্ডিশনটা বোঝা গেছে? সো আমাকে না এই ঘটনাটা বুঝতে হবে। ইয়েস, আই উড কল হিম হবে না বাবা, আই উড কল হিম হবে। মিনহাজুল ইসলাম, আই উড কল হিম হবে, আই উড কল হিম। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেনটায় চলে যাই দ্রুত করে। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ড্যাশ ইউ ক্যান নট গেট এ গুড জব। সুন্দর কোশ্চেন। এখন এই ক্ষেত্রে আমি তোমাদেরকে কয়েকটা কথা বলবো। তোমরা মনে রাখবে যে যখন তুমি এই ধরনের কোয়েশ্চেনের অ্যান্সার দিতে যাচ্ছ, তখন তুমি বুঝতেই পারছো এখানে ইংলিশটাকে ফোকাস করা হচ্ছে, যে ইংলিশ হচ্ছে একটা কি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এখানে ইন্টারন্যাশনাল একটা অ্যাডজেক্টিভ আর ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা নাউন। তোমরা জানো যে এই ধরনের ঘটনাগুলো আমাদের কোথায় কাজে লাগে? এই ঘটনাগুলো কাজে লাগে আমাদের মডিফায়ার্সে। কোথায় কাজে লাগে? মডিফায়ার্সে। যারা মডিফায়ার্স এর ক্লাস করো নাই, তারা অবভিয়াসলি ক্লাসটা করবে। যারা মডিফায়ার্স এর ক্লাস করোনি, তারা অবভিয়াসলি মডিফায়ার এর ক্লাসটা করবে। আমার ক্লাসগুলো সেখানে দেওয়া আছে। তাহলে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ড্যাশ ইউ ক্যান নট গেট এ গুড জব। এখানে তোমার কাছে দুইটা অপশন থাকবে। অপশন নং 1 হচ্ছে সিম্পল সেন্টেন্সে লেখা। আমার কথাগুলোর সাথে মনোযোগ দাও, কানগুলো খোলা রাখো, একবার পড়লেই কাজে লাগবে এবং সিচুয়েশন চিন্তা করতে পারবে এবং তোমার ইয়ার ফাইনালও সেটা কাজে দিবে। তাহলে সিম্পল সেন্টেন্সে চাইলে লেখা যায়। সেকেন্ড ঘটনাটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সেও লেখা যায়। বলো কি বলেছি? দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে সিম্পল সেন্টেন্সে লেখা যায় আর একটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে। তাহলে চলো প্রথমত কমপ্লেক্স সেন্টেন্স, তার মানে হচ্ছে কি? তার মানে হচ্ছে আমাদের কি কন্ডিশনাল দিয়ে চিন্তা করি। ইউ ক্যান নট গেট এ গুড জব। আমি তোমাদেরকে বহুবার বলেছি এই যে এই ঘটনাটা, যে যখনই তুমি ক্যান, মে, শুড এগুলো তুমি মেইন ক্লজে পাবা। আমি আবারও বলছি, ক্যান, মে, শুড এগুলোকে যখন তুমি মেইন ক্লজে পাবা, তখন তোমাকে মনে রাখতে হবে বাবা। কি মনে রাখতে হবে স্যার? মনে রাখতে হবে এগুলো ফার্স্ট কন্ডিশনালের সাথে সংযুক্ত। তাহলে যেহেতু এগুলো ফার্স্ট কন্ডিশনালের সাথে সংযুক্ত, তাহলে খুব ঠান্ডা মাথায় চিন্তা করো যে তোমার ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশটা যদি জানা না থাকে, তাহলে তুমি ভালো একটা জব পাবা না। তাহলে যেহেতু এখানে নেগেটিভ আছে, আমি তোমাদের বেসিক ক্লাসের সময় বলেছি যে নেগেটিভ থাকলে তুমি আনলেস ইউজ করতে পারো, রাদার দেন ইউজিং ইফ ইউ মে ইউজ আনলেস। তুমি আনলেস ইউজ করো। তাহলে তুমি লিখলা আনলেস ইউ। এখন ভার্বের কোন ফর্ম হবে? সবাই কমেন্টে বলো কোন ফর্ম হবে? ভার্বের বেস ফর্ম হবে অথবা ভার্বের V1 হবে, প্রেজেন্ট ফর্ম। আনলেস ইউ লার্ন ইংলিশ, তুমি যদি ইংলিশ না শেখো, তুমি যদি ইংলিশ ভাষাটাকে না শেখো, ইউ ক্যান নট গেট এ গুড জব। এই ক্ষেত্রে আর্টিকেলের একটা ব্যাপার আছে। আর্টিকেলের ব্যাপারটা হচ্ছে কি? আনলেস মানে যদি না। আনলেস মানে কি? আনলেস মানে যদি না। আনলেস মানে কি? আনলেস মানে যদি না। আনলেস মানে যদি না, মনে থাকবে। আনলেস মানে হচ্ছে যদি না, ঠিক আছে?
তাহলে এখানে স্পষ্ট ভাষায় বলেছে যদি না তুমি ইংলিশ শেখো তাহলে তুমি ভালো জব পাবা না। তাহলে এটা হচ্ছে আমার সেকেন্ড কন্ডিশনটাকে স্যাটিসফাই করে, আমার সেকেন্ড কন্ডিশনটাকে এই ভার্বটা স্যাটিসফাই করতেছে, ভার্বের V1। তাহলে এটা হয়ে গেল। তাহলে ভাই সিম্পল সেন্টেন্সের ব্যাপারটা কি? সিম্পল সেন্টেন্সের ব্যাপারটা হচ্ছে যেখানে একটা মাত্র ক্লজ থাকবে, যেখানে একটা মাত্র ক্লজ থাকবে, ওই ক্লজের মধ্যে ফ্রেজ থাকতে পারে। আমি কি কথাটা বলেছি বলো তো বাবারা? একটা মাত্র ক্লজ থাকবে, ফ্রেজের অবস্থান সেখানে থাকতে পারে। তাহলে ইউ ক্যান নট গেট এ গুড জব উইদাউট লার্নিং ইংলিশ। তুমি কিন্তু চাইলে এটাও লিখতে পারো, কি লিখতে পারো? উইদাউট লার্নিং ইংলিশ। একটা প্রিপোজিশন দিয়ে শুরু করলাম এবং প্রিপোজিশনের পরে ভার্বের ফর্ম হয় VING except to, কারণ টু এর সাথে ইনফিনিটিভের সম্পর্ক, তাই উইদাউট এর পরে VING, উইদাউট লার্নিং ইংলিশ। এটা কিন্তু কোনো ক্লজ না, এটা একটা ফ্রেজ, এটা হচ্ছে ফ্রেজ। এটা বাক্যের শুরুতেও বসতে পারে, বাক্যের শেষেও বসতে পারে। সো ইউ ক্যান নট গেট এ গুড জব উইদাউট লার্নিং ইংলিশ, উইদাউট লার্নিং ইংলিশ ইউ ক্যান নট গেট এ গুড জব। তাহলে বলো পরীক্ষার হলে এগুলো নিয়ে কোনো কনফিউশন হবে না তো? দ্রুত বলো। ভেরি গুড। হ্যাঁ, ইফ দিয়েও করা যাবে, ইফ দিয়েও করা যাবে, ইফ দিয়েও করা যাবে, ঠিক আছে, ইফ দিয়েও করা যাবে। ইফ দিয়ে করলে যে ভুল হবে তা না, ইফ দিয়েও করা যাবে। তবে ইফ দিয়ে কেন তুমি কষ্ট নিবা? দরকার আছে তোমার কোনো কষ্ট নেয়ার? তুমি যদি ইফ দিয়ে করতে যাও তোমাকে অনেক কিছু চিন্তা করতে হবে, নট লাগাতে হবে। নট হচ্ছে একটা অ্যাডভার্ব, নট হচ্ছে একটা কি, নট হচ্ছে একটা অ্যাডভার্ব। সো এত কিছু তুমি চিন্তা করে পরীক্ষার হলে না বসিয়ে আনলেস বসালে সবচেয়ে ইজি হয়। ওকে, সো যারা যারা এখনো যে টেনশনটায় আছো যে আমাদের যে কলেজের অ্যাডমিশনে কি হবে, আমি আবারও কিছু কথাবার্তা তোমাদের উদ্দেশ্যে বলতে চাই। কলেজের অ্যাডমিশন লাইফের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই, মানে কলেজের অ্যাডমিশন না, সরি, মানে ফার্স্ট ইয়ার ফাইনাল। সো ফার্স্ট ইয়ার ফাইনালে তুমি না এইভাবে চিন্তা করো যে না আমি ভালো করব, আমার ভালো করতে হবে, এন্ড ফার্স্ট ইয়ার ফাইনালে আমি আমার সর্বোচ্চ ট্রাই করব ভালো করার। এখন এই ক্ষেত্রে আমি তোমাকে গ্যারান্টি দিতে পারবো না যে তুমি যতটুকু ক্লাস করিয়েছি সেটা দেখে 50%, 60%, 70% মার্কস পাবা। তুমি বরং এর থেকে বেশিও পেতে পারো, 90%ও পেতে পারো, ডিপেন্ডস অন দ্য কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। সো আমি তোমাকে বলবো টেক ইট অ্যাজ এ টাস্ক, এটাকে একটা টাস্ক হিসেবে নাও। কি টাস্ক হিসেবে নাও? যে না ঠিক আছে, হোয়াটএভার আই হ্যাভ লার্নড, আমি সেটাকে একটু ট্রাই আউট করব যে আমি কতটুকু শিখতে পেরেছি, ঠিক আছে। সো আমি এই ক্ষেত্রে তোমাদেরকে বলবো যে আমাদের এই পড়ার ফ্লোটা একটা নির্দিষ্ট ধারায় যাচ্ছে এবং আমি চাচ্ছি না অতিরিক্ত লোড দিয়ে সব দেখাই দিয়ে শেষ করে ফেলতে। আমি চাচ্ছি তোমরা প্রতি উইকে অল্প অল্প করে শিখতে থাকো এন্ড প্রতি মান্থে একটা ইভালুয়েশন করি। আমরা একটা জুম মিটিং এ বসবো, তোমাদের সাথে কথা বলবো, তোমাদের প্রবলেমস গুলো নিয়ে আলোচনা করবো, এন্ড এইভাবে করে প্রবলেমস গুলো খুব দ্রুতই আমাদের সলভ হয়ে যাবে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমি আবারও রিকোয়েস্ট করব যে তোমরা ট্রাই করো নিজেদের মতো করে এক্সামটা দিতে। হ্যাঁ, ভাইয়ার কোনো হেল্প লাগলে সেটা আমাকে জিজ্ঞাসা করবে, কিন্তু আমার কথা হচ্ছে আমি যদি এক রাতে তোমাকে অনেক পড়ায়ও দেই কিন্তু আলটিমেটলি যদি তোমার কাজে না আসে, আমার কথা হচ্ছে এইটা। সো তুমি যেটা করতে পারো, ফর এক্সাম্পল তুমি হচ্ছে বোর্ড কোয়েশ্চেন গুলো সলভ করে যেতে পারো, বোথ গ্রামার এন্ড ইংলিশ ফার্স্ট পেপারের রাইটিং পার্ট যেটা আছে, কারণ সিন প্যাসেজ গুলো একটু চেঞ্জ হয়েছে। তারপরে যে প্যাসেজ গুলো আছে, ফর এক্সাম্পল নেলসন ম্যান্ডেলা, ফর এক্সাম্পল অ্যাডলসেন্স আমি পড়ায় ফেলছি, ফর এক্সাম্পল হিউম্যান রাইটস আমেরিগো, এগুলো আমি পড়ায় ফেলছি। তারপরে লাইফ এন্ড এডুকেশনের যে লেসন 1টা আছে এটাও গুরুত্বপূর্ণ, সেটাও ভাইয়া পড়ায় ফেলছি। এবং ইন দা মিন ওয়াইল আমি নেক্সট ক্লাসে মানে আগামীকালের ক্লাসেও ফার্স্ট পেপার পড়াবো। সো আমি একটা কথাই বলবো যে এইটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নাও যে আমি কতটুকু কভার করতে পারি, এবং এই জন্য এটা লিখে লিখে চ্যালেঞ্জ জানাও যে ভাই আমি এই কয়টা বোর্ড পড়ে গেছিলাম, এই কয়টা বেসিক জিনিস দেখে এই কয়টা প্র্যাকটিস করে গেছিলাম, ইনশাআল্লাহ তুমি পারবে। দ্যাট ইজ ইট, ঠিক আছে। সো আমি এই কথাটাই তোমাদেরকে বলতে চাইবো যে তোমরা এই ব্যাপারটা খেয়াল রাখবা। উইদাউট একাডেমিক ইংলিশ নলেজ, হ্যাঁ এটাও হবে, উইদাউট একাডেমিক ইংলিশ নলেজ, তবে ইটা বড় হাতের হবে, মানে ক্যাপিটাল লেটার হবে। এটা কি হবে? ক্যাপিটাল লেটার। ওকে, ইফ আ ম্যান সজ গুড সিডস, বোঝার চেষ্টা করো। এখানে একটা উইদাউট কনটেক্সটে, উইদাউট পূর্ববর্তী কোনো মিনিং, ঠিক আছে, বিফোর এন্ড আফটার কোনো কিছুই নাই। তাহলে ওরা বলেছে ইফ আ ম্যান, যদি একজন মানুষ, এ বলেছে ইফ আ ম্যান, ঠিক আছে, ইফ আ ম্যান যদি একজন মানুষ সজ গুড সিডস, অর্থাৎ যদি কোনো একজন মানুষ খুব ভালো ফসল
ফলাতে চায় বা আলটিমেটলি ফসল ফলানোর জন্য যে এই কাজটা প্রথমে করতে হয় যে বীজ বপন করা, তো বীজ বপন করে। তো আমরা এখানে ঘটনাটা বাংলাটা বুঝতে পারছি, ভার্বের ফর্ম হচ্ছে V1, এটাও বুঝতে পারছি, তার মানে ফার্স্ট কন্ডিশনালে অ্যানসার করব। তাহলে ফার্স্ট কন্ডিশনালে আমার অপশন কয়টা বলো তো? ফার্স্ট কন্ডিশনালে আমার অপশন হচ্ছে মেইন ক্লজের দুইটা, একটা হচ্ছে আমার কি, একটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট ইউজ করা, একটা হচ্ছে কি ফিউচার ইনডিফিনিট ইউজ করা। তার মানে কি, তার মানে হচ্ছে উইল অথবা শ্যাল প্লাস ভার্বের বেস ফর্ম ইউজ করা, উইল অথবা শ্যাল প্লাস ভার্বের বেস ফর্ম ইউজ করা। আরেকটা হচ্ছে কি ওই ক্যান অথবা মে অথবা শুড, এই তিনটার সাথে ভার্বের বেস ফর্ম ইউজ করা। সো সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে if a man sows good seeds, একজন মানুষ যদি ভালো বীজ রোপণ করে তাহলে কি হবে? সে ভালো হারভেস্ট পাবে না, সে গুড ক্রপস পাবে না। তাহলে সহজ করে লেখো, if a man sows good seeds, এবং এটা ভবিষ্যতে ঘটবে, ফিউচারে ঘটবে, so he will get good crops, এটা বলতে পারো ভালো ফসল পাবে, অথবা he will get a good harvest, সে একটা ভালো হারভেস্ট পাবে, a good harvest। ঠিক আছে? সো এইভাবে করে চিন্তা করতে হবে। তোমরা অনেকে বলো না যে ভাইয়া ভোকাবুলারির অভাব, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, সবাই সব ভোকাবুলারি মনে রাখতে পারবে না, বাট সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে সিম্পল যে ওয়ার্ডস গুলো আছে এগুলো মনে রাখাটা আমাদেরই দায়িত্ব। সো যেহেতু এগুলো মনে রাখার চেষ্টা করে আমরা যাচ্ছি, তাই মনে রাখবে যখনই যে শব্দটা পাচ্ছ নতুন কিছু, সেটা একটু টুকে রাখবে, লিখে রাখবে। সবসময় লেকচার স্লাইড বা লেকচার শিটের উপরও নির্ভরশীল হতে নাই অ্যাকচুয়ালি, কারণ ওইটা হয়ে আমাদের কোনো লাভ হয় না, ওইটার উপর নির্ভরশীল হয়ে ডিপেন্ড করে আমরা কোনো কিছু করতে পারবো না। সো যখনই যে জিনিসটা তোমার জন্য গুরুত্বপূর্ণ তুমি বোঝো না, এটা লিখে রাখবে খাতায়, স্পেশালি ইংলিশের ক্ষেত্রে, তাহলে দেখবা কাজে লাগছে। ঠিক আছে? তাহলে এইখানে আমরা ফার্স্ট কন্ডিশনাল ইউজ করলাম। ওকে, অ্যাগেইন অ্যানাদার কোশ্চেন। এই কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং, এইজন্য আমি একটু জায়গাও বেশি রেখেছি যখন আমি স্লাইডটা তৈরি করলাম। আই উইশ, এখন দেখো আই উইশ দিয়ে তোমাদের কলেজ অ্যাডমিশনে আসতে পারে, এন্ড বোর্ডে তো আসছেই। সো আই উইশ এর ক্ষেত্রে দুইটা ঘটনা থাকে, দেখো আমাকে ফলো করো। আই উইশ এর ক্ষেত্রে দুইটা ঘটনা থাকে। আই উইশ এর ক্ষেত্রে আমরা দুইটা জিনিস ব্যবহার করে থাকি। একবার আমরা যেটা করি সেটা হচ্ছে কি ওয়্যার, এটা হচ্ছে আনরিয়াল পাস্টের ক্ষেত্রে। ডিরেক্ট কোন বি ভার্ব ইউজ করতে গেলে আমরা এই আনরিয়াল পাস্ট ফর্ম হিসেবে ওয়্যারটাকে ইউজ করি। অন্যদিকে আমরা কুডও ব্যবহার করে থাকি। কি ব্যবহার করে থাকি? কুড প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে এই কুড কিন্তু আমরা ব্যবহার করি। তাহলে বলো আমাকে, বুঝতে পারছো ঘটনাটা? বলো বুঝতে পারছো? তাহলে আই উইশ আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। অনেকের আশা থাকে না, ইস আমি যদি কি করতে পারতাম, আমি যদি আকাশে উড়ে বেড়াতে পারতাম, ওই যে এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। সো অ্যাকচুয়ালি আই উইশ আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, এখানে এই লাইনটাও অ্যাড করা যায় যে আই উইশ আই ওয়্যার আ বার্ড। আমরা কি লিখতে পারি? আই উইশ আই ওয়্যার আ বার্ড, আমি একটা পাখি যদি হতাম। আই ওয়্যার আ বার্ড। বলো বুঝতে পারছো? বুঝতে পারছো ঘটনাটা? আই উইশ আই ওয়্যার আ বার্ড, আই উইশ আই ওয়্যার আ বার্ড। তাহলে এই ক্ষেত্রে পরের অংশটা আছে ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। এখন এই ক্ষেত্রে অনেকের একটা কনফিউশন হয়, ভাইয়া হ্যাডটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে? কারণ আমাদের আমজনতা মানে তোমরা স্টুডেন্টদের একটা ধারণা থাকে সব সময় যে হ্যাড থাকলেই পাস্ট পারফেক্ট। নো, হ্যাড ক্যান বি ইউজড অ্যাজ আ মেইন ভার্ব অলসো। হ্যাডটাকে মেইন ভার্ব হিসেবে ইউজ করা যায়, আর যখনই হ্যাডটা এখানে মেইন ভার্ব হিসেবে ইউজ হয়েছে তখনই সেটা পাস্ট ফর্মে আছে, নরমাল পাস্ট ফর্মে আছে, পাস্ট পারফেক্ট ফর্মে নেই। কথাটা বুঝতে পেরেছো কিনা বলো? যখনই হ্যাডটা শুধুমাত্র হ্যাড হিসেবে ব্যবহৃত হয়, তারপরে ভার্বের V3 থাকে না, সেই ক্ষেত্রে হ্যাডটা ভার্বের মেইন ভার্ব হয়ে যায়। সো ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, তাহলে আমার যদি পাখা থাকতো, তাহলে আমি বুঝতেই পারছি এখানে হ্যাড যেহেতু V2, এখানে ঘটনাটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনালের। এখানে ঘটনাটা কিসের? সেকেন্ড কন্ডিশনালের। তাহলে আই উড, আমরা উডি বেশি ব্যবহার করি, আই উড ফ্লাই ইন দ্য স্কাই। শেষ।
জাস্ট তোমার কাছে দেখতে চাইছিল যে তুমি সেকেন্ড কন্ডিশনালটাকে চেনো কিনা, তোমার সেকেন্ড কন্ডিশনালটা চেনা আছে কিনা, ওরা জাস্ট এইটুকু দেখতে চাইছিল। তো তুমি যখন এইটা লিখতে পারবা, ফ্লাই ভার্ব বেস ফর্ম লিখতে পারবা, তখন তারা চিনে ফেলবে যে না এই ছেলে বা মেয়ে সেকেন্ড কন্ডিশনাল চেনে। প্রশ্ন হচ্ছে যদি এখানে হেডের পর আরেকটা হেড থাকে, হেড হয়, তখন এই হেডটা হয়ে যায় V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এন্ড আলটিমেটলি ওই ঘটনাটা ঘটে, অর্থাৎ কি এটা পাস্ট পারফেক্ট হয়ে যায়, আর তখন থার্ড কন্ডিশনালে অ্যানসার করতে হয়। কোন কন্ডিশনালে? থার্ড কন্ডিশনালে অ্যানসার করতে হয়। তার মানে ইফ আই had the wings of a bird, I would have flown in the sky. তখন হইতো কি I would have flown in the sky, আমি আকাশে আকাশে উড়ে বেড়াতাম। জাস্ট আরেকটু আনরিয়ালিস্টিক করা। মানে সেকেন্ড এন্ড থার্ড কন্ডিশনালটা কখন বেশি ব্যবহার করা হয়? সেকেন্ড এন্ড থার্ড কন্ডিশনালটা এরকম আনরিয়ালিস্টিক কন্ডিশনে ব্যবহার করা হয়, অর্থাৎ যেটা কখনো অ্যাকচুয়ালি হবে না, যেটা কখনো সত্যি হয় না, শুধুমাত্র আফসোস প্রকাশ করার জন্য বা কোনো ঘটনার একটা কনসিকোয়েন্স বোঝানোর জন্য আমরা সেকেন্ড আর থার্ড কন্ডিশনালকে ব্যবহার করে থাকি। মনে থাকবে? বলো, এই জন্য এদেরকে আনরিয়াল কন্ডিশনালও বলা হয়, এদেরকে আনরিয়াল কন্ডিশনালও বলা হয়। তাহলে এই পর্যন্ত কি আমরা সবাই বুঝতে পেরেছি? এই পর্যন্ত কি সবাই আমরা বুঝতে পেরেছি? কারো কি কোনো কোয়েশ্চেনস আছে? আমাকে একটু বলো, কারো কি কোনো কোয়েশ্চেনস আছে? একটু দ্রুত বলো। ওকে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। ইয়েস, হেডেড থাকলে সেটা হতো, হেডেড থাকলে সেটা হতো। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ, আন্ডারস্টুড আই হোপ। তাহলে আসো, এখন আসো, বাট অল সর্টস অফ অ্যাটম্পস টু সলভ ফুড প্রবলেম উইল ফেইল। তাহলে বোঝার চেষ্টা করি কি বলেছে, বাট অল সর্টস অফ অ্যাটম্পস, তার মানে কি? দেখো, বাংলাটাও বুঝতে হবে, আমি বলবো না যে বাংলা বুঝবো না, বাট আক্ষরিক অর্থ না জানলেও চলবে, ভয় পাওয়ার কিছু নাই এখানে। অল সর্টস অফ অ্যাটম্পস মানে সব ধরনের প্রচেষ্টা, সব ধরনের প্রচেষ্টা। অ্যাটেম্পস মানে এখানে প্রচেষ্টা বা চেষ্টাকে বুঝিয়েছে। তাহলে অল সর্টস অফ অ্যাটেম্পস টু সলভ ফুড প্রবলেম, এই টু সলভ ফুড প্রবলেম হচ্ছে একটা ইনফিনিটিভ ফ্রেজ। বলো, লেখো সবাই, এটা কি? এটা একটা ইনফিনিটিভ ফ্রেজ, এটা তোমাদের মডিফায়ারে কাজে লাগবে, মডিফায়ারে তোমাদের কাজে লাগবে, এটা একটা ইনফিনিটিভ ফ্রেজ বাবা। তাহলে all sorts of attempts to solve food problem will fail unless, তাহলে তোমরা জানো যে আনলেস যুক্ত অংশে সবসময় নট অথবা নেগেটিভ কিছু থাকে। আমি সবসময় বলি আনলেস যখন আমি ইউজ করছি তখন মেইন ক্লজে, তার মানে কি মূল ক্লজ যেটা, যেটা নিজেই স্বাভাবিকভাবে ইন্ডিপেন্ডেন্টলি তার অর্থ প্রকাশ করতে সক্ষম, তাহলে সেই ক্ষেত্রে আমাদের অর্থের কি হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের অর্থের একটু নেগেটিভিটি আসছে। যেমন এখানে ফেইল একটা নেগেটিভ ওয়ার্ড, বা নট একটা অ্যাডভার্ব যেটা নেগেটিভ কিছুকে বোঝায়। তাহলে আমরা বুঝতে পারছি যে all sorts of attempts to solve food problem will fail unless কি, যদি না আমরা সচেতন হই। দেখো, ফুড প্রবলেম নিয়ে যত যাই কথা বলি, আমরা যদি সচেতন না হই, আমরা যদি মাছের বাজারে গিয়ে সেই ফরমালিন দেওয়া মাছই কিনতে থাকি, প্রতিবাদ না করি, আমরা যদি সচেতন না হই, তাহলে কি আমরা পারবো? পারবো না। তাহলে সচেতনতার কথা বললে দুইটা ওয়ার্ড আসে। কয়টা ওয়ার্ড আসে? দুইটা ওয়ার্ড আসে। একটা হচ্ছে অ্যাওয়ারনেস, যেখান থেকে আমরা অ্যাওয়ার অফ পাই। সেম জিনিসটা হচ্ছে কনসাসনেস, যেখান থেকে আমরা কনসাস অফ পাই। কি পাই আমরা? কনসাস অফ পাই। তাহলে বক্সে থাকা এই দুইটা ওয়ার্ডের একটা ইউজ করে আমরা অ্যানসারটা লিখতে পারি। তাহলে এটাও ফার্স্ট কন্ডিশনাল। কিভাবে বুঝলাম ফার্স্ট কন্ডিশনাল? খুবই ইজিলি বুঝছি ফার্স্ট কন্ডিশনাল। তার কারণটা কি বলতো? কেউ বলতে পারবা? কেউ বলতে পারবা তার কারণটা কি? এর কারণটা কি বলতো? এই উইল ফেইল। তাহলে এখানে উইল ফেইল আছে, তার মানে এটা ফার্স্ট কন্ডিশনাল। কারণ আমরা জানি যে ফার্স্ট কন্ডিশনালের মেইন ক্লজে উইল প্লাস ভার্বের বেস ফর্ম হয়। তাহলে আনলেস এর পরে আমরা জাস্ট কি লিখে দিব? এইরকম যে আনলেস উই আর কনসাস অথবা অ্যাওয়ার of the condition। তাহলে দেখো, আনলেস এর পরে কিন্তু ভাইয়া, আনলেস এর পরে কিন্তু ভাইয়া কোন প্রকার কি বসায়নি? নট বসায়নি। কেন? কারণ আনলেস মানেই যদি না, তাই আনলেস এর পর কখনো ভুলেও নট বসাবা না। বলো তো কি বলছি? আমার সাথে সাথে বলো, আনলেস এর পর কখনো নট বসাবো না। তাহলে but all sorts of attempts to solve food problem will fail unless we are conscious or aware of the condition. That's it, done. Next question. You are getting fat if you want to lose weight. এটা সবাই অ্যানসার করো।
করো, আমি একটু দেখবো এটা অ্যানসারটা, একটু সবাই কমেন্টে করো, ভাইয়া দেখবো, ভাইয়া দেখবো, সবাই একটু কমেন্টে অ্যানসারটা করো, সবাই একটু কমেন্টে অ্যানসারটা করো, ভাইয়া দেখবো, ঠিক আছে? Yes, we are aware of the condition, conscious of the condition. Very good, very good. That's the spirit, that's the spirit. আমি এটাই চাই তোমাদের কাছ থেকে। যাক, মাশাআল্লাহ, very good. You're going well. You guys are going well. Very good. আমাকে দ্রুত বলো, we are getting fat if you want to, or sorry, you are, not we are. You are getting fat. ঠিক আছে, person and number খুবই ইম্পর্টেন্ট। যে কোনো গ্রামাটিক্যাল আইটেম, অর ইভেন তুমি যখন ইংলিশ ফার্স্ট পেপারের প্যাসেজ নারেশন থেকে তুমি যখন কি অ্যানসার করবা, তখনও তোমাকে মাথায় রাখতে হবে দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। কি ইম্পর্টেন্ট ভাইয়া? ইম্পর্টেন্টটা হচ্ছে যে তুমি ঠিকঠাক করে পার্সনের নাম্বারটা বুঝতে পারতেছো কিনা। তাহলে একটু দেখি, দ্রুত দেখি অ্যানসার গুলো ডিয়ার স্টুডেন্টস, তোমরা করতে পারছো কিনা। লেট মি চেক। ওকে, perfect, let me check. Druto. Good going. Okay, come on. Okay, nice. Try করতেছো অনেকে লিখার, that's a very good sign. ঠিক আছে, nice, done, শেষ। You should eat less. You have to take physical exercise daily. Wow, very good. আচ্ছা, এইখানে ব্যাপারটা বুঝতে হবে। তোমরা যারা মাইট লিখতেছো, একজন মাইট লিখছো, তার ক্ষেত্রে বলতেছি, একজন মাইট লিখছো, তার ক্ষেত্রে একটু বলতেছি, তুমি একটু বোঝার চেষ্টা করো। এখানে কি আছে? ওয়ান্ট আছে না? আমাকে বলো, এখানে কি আছে? ওয়ান্ট আছে না বাবা কি আছে বলো? ওয়ান্ট আছে না? তাহলে বাবা ওয়ান্ট কি বলো? ওয়ান্ট হচ্ছে ভার্বের V1 বা ভার্বের বেস ফর্ম হতে পারে, তার মানে প্রেজেন্ট ফর্ম। ওকে, তাহলে ইফ ইউ ওয়ান্ট টু লুজ ওয়েট 100% এটা ফার্স্ট কন্ডিশনাল, এটা নিয়ে তো কোনো মানে আমাদের জিজ্ঞাসাবাদ নাই, রাইট? এটা নিয়ে আমাদের কোনো টেনশনও নাই যে এটা 100% কি ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে তুমি যদি লুজ ওয়েট মানে কি? লুজ হচ্ছে এখানে ভার্ব, লুজ হচ্ছে কি? যে লুজ লস্ট, এই যে কনজুগেশন অফ ভার্ব খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। V1 V2 V3 তাহলে এই ক্ষেত্রে আমরা অ্যানসারটা কিভাবে করব? যে you are getting fat if you want to lose weight, আমরা কি লিখবো? আমরা লিখবো you have to। আমরা have to লিখতে পারি, have to লিখলেও হবে, you have to বা will have to, দুইটাই হবে। you have to দিলেও হবে, অথবা will have to দিলেও হবে, অথবা will have to দিলেও হবে। তাহলে you have to or you will have to exercise regularly। ঠিক আছে, এইটা আমরা দিতে পারি যে exercise regularly। কিন্তু আমি যদি এখন exercise regularly দেই, এটা রেগুলার সব স্টুডেন্ট এই অ্যানসারটা লিখবে, কিন্তু আমার এখানে সিচুয়েশন ছিল you are getting fat। যেহেতু ফ্যাট হওয়ার কথাটা বলছে যে তুমি ওবেসিটিতে চলে যেতে পারো। ওবেসিটি কি তোমরা বুঝো, যারা সায়েন্সের আছো, যারা বুঝো না, স্থূলতা বলে এটাকে। তাহলে সেই ক্ষেত্রে তুমি বলতে পারো যে ইউ শুড কন্ট্রোল ইউর ডায়েট। তাহলে তুমি সেই ক্ষেত্রে অ্যানসারটা আবার কি লিখতে পারো? তুমি এটাও লিখতে পারো যে ইউ শুড control your diet. That's it. So this is how you need to rearrange the sentences. This is how you need to write the sentences correctly. কারণ sentences correctly লিখলে তুমি মার্কস পাবা, আর যত সেন্টেন্স কারেক্টলি লিখতে পারবা তত তোমার জন্য বেটার। Understood dear students? Understood? Yes, obesity। হ্যাঁ, এটা ফ্যাট হওয়ার একটা প্রসেস আর কি। আলটিমেটলি মানে ফ্যাট হওয়ার চরম পর্যায়কে আমরা obesity বলে থাকি। ঠিক আছে, ফ্যাট হওয়ার চরম পর্যায়টাকে আমরা obesity বলে থাকি। Any question? Is there any question? আমাকে বলো, is there any question? Okay, is there any question? ঠিক আছে, got it, perfect. So we cannot buy a car if, okay, চলো এটার অ্যানসারটা করার চেষ্টা করি। We cannot buy a car, আচ্ছা এখানে cannot buy আছে, আবারও ফার্স্ট কন্ডিশনাল। দেখা যাচ্ছে ফার্স্ট কন্ডিশনালে খুব বেশি কোশ্চেন আসতেছে, তাই না? ফার্স্ট কন্ডিশনাল, হ্যাঁ, এগুলো সবই বোর্ড কোশ্চেন। সো বুঝতেই পারতেছো
ফার্স্ট কন্ডিশন হলে অনেক কোশ্চেন। উই ক্যান নট বাই এ কার ইফ, কিন্তু এখানে কিন্তু আফটার একটা লাইন আছে, ইট কস্ট লট অফ মানি। ইট হচ্ছে একটা ইমপার্সোনাল প্রোনাউন। ইমপার্সোনাল প্রোনাউন মানে কি? ইমপার্সোনাল প্রোনাউন মানে যেটা পারসন কে বোঝায় না, এবং এরপরে সিঙ্গুলার ভার্ব বসেছে। তাহলে ইট কস্টস আ লট অফ মানি, তার মানে কি তুমি একটা গাড়ি কিনবা, গাড়ি কিনতে গেলে বাজেট নিয়ে চিন্তা করতে হয়, গাড়ির মডেল নিয়ে চিন্তা করতে হয়। এন্ড ওরা বলেই দিয়েছে যে ইট কস্ট আ লট অফ মানি, বাংলাদেশের প্রেক্ষাপটে ইটস ভেরি কস্টলি। তাহলে কস্ট আর কস্টলি বুঝতে হবে। এই কস্ট একটা শব্দ এখানে যেটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে ইন দিস সেন্টেন্স। ইন দিস সেন্টেন্স এই কস্টটা একটা ভার্ব। অন্যদিকে নরমালি কস্ট হতে পারে কি? কস্ট হতে পারে একটা নাউন। নরমালি কস্ট হতে পারে কি একটা নাউন। তাহলে দেখো অনেক ক্ষেত্রে আমি যখন সিনোনিম অ্যান্টোনিম দেই অথবা তোমাদের ভার্সেস স্পিচের কোনো শীট দেই, তখন একটা ওয়ার্ডের সাথে আমি এন কমা ভি লিখি। এই এন কমা ভি মানে হচ্ছে এটা নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে, এন্ড কোন কোন জায়গায় এটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তো অ্যাকর্ডিং টু দা পজিশন এন্ড সিচুয়েশন আমাকে এটা বের করতে হয়। তাহলে কস্ট যদি হয় নাউন, তাহলে কস্টের সাথে যদি এলওয়াই যোগ করো, কস্টের সাথে কি করো? কস্টের সাথে যদি এলওয়াই যোগ করো, ইট উইল টার্ন ইনটু কস্টলি। এটা কিসে পরিণত হবে? কস্টলিতে পরিণত হবে, এবং এটা একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে? তাহলে সহজ কথা, উই ক্যান নট বাই এ কার ইফ উই do not have enough money। আমাদের কাছে যদি পর্যাপ্ত পরিমাণে টাকা না থাকে, we cannot buy a car। and money হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। মানি হচ্ছে কি? একটা আনকাউন্টেবল নাউন। কি নাউন? আনকাউন্টেবল নাউন। তাহলে আমাদের কাছে যদি যথেষ্ট পরিমাণ টাকা পয়সা না থাকে, we cannot buy a car, আমরা একটা কার কখনোই কিনতে পারবো না। মনে থাকবে? নেক্সট কোয়েশ্চেন, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। अगेन ইফ ইউ ওয়ান্ট টু গো অ্যাব্রোড, এই যে অ্যাব্রোড একটা অ্যাডভার্ব। ভাইয়া কিভাবে মুখস্থ পড়া পড়াচ্ছেন? না, মুখস্থ পড়া ভাইয়া পড়াই না। তাহলে দেখো, গো অ্যাব্রোড, গো অ্যাব্রোড, সো আলটিমেটলি এটা একটা ভার্ব, এবং এই ভার্বটাকে কি অ্যাকম্পানি করেছে এই একটা শব্দ যেটা হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে? তাহলে এই ভার্বটাকে কি করেছে? পোস্ট মডিফাই করেছে অ্যাডভার্ব। সো ইফ উই অর ইউ ওয়ান্ট টু গো অ্যাব্রোড ফর হায়ার স্টাডিজ, তাহলে তোমাকে কি করতে হবে? আবারও সেই ওয়ান্ট, আবারও সেই V1, আবারও সেই ফার্স্ট কন্ডিশনাল। তাহলে ইউ what have to do, তার মানে ইফ ইউ ওয়ান্ট টু গো অ্যাব্রোড ফর হায়ার স্টাডিজ, তোমাকে কি করতে হবে? তোমাকে ইংলিশ ভালো করে জানতে হবে। তাহলে তোমাকে লিখতে হবে ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ, অথবা ইউ নিড টু লার্ন ইংলিশ প্রপারলি। টু লার্ন ইংলিশ অবশ্যই বড় হাতের হবে, ইটা, ইংলিশ প্রপারলি, ইংলিশ প্রপারলি। আমাকে বলো, বোঝা গেছে? কন্ডিশন বোঝা গেছে? কন্ডিশন স্যাটিসফাই করতেছে? অবভিয়াসলি করতেছে। সো এইরকম করে বোর্ডের এক্সামে কোশ্চেন আসে। সো দেখো, এখন তোমাদের বোর্ডের এক্সামে একটু কোশ্চেন দেখাচ্ছি। এটা চিটাগাং বোর্ডে আসা কোশ্চেন। এই কোশ্চেনটা চিটাগাং বোর্ডে আসা। কোন বোর্ডে আসা? চিটাগাং বোর্ডে আসা কোশ্চেন। তাহলে চিটাগাং বোর্ডে আসা কোশ্চেনটা কেমন তোমরা একটু খেয়াল করো। চিটাগাং বোর্ডে আসা কোশ্চেনটা কেমন একটু খেয়াল করো, এন্ড দেখো তো এই কোশ্চেনটা কতটুকু তুমি বোঝো। অ্যাজ এ স্টুডেন্ট তুমি এই কোশ্চেনটা কতটুকু বোঝো আমাকে একটু বলো। আমি একটু পড়ার সুযোগ করে দেই, তোমরা এটা একটু পড়ো 1 মিনিট। এই কোশ্চেনটা একটু পড়ো, দ্রুত পড়ো, দ্রুত এই কোশ্চেনটা পড়ো। দ্রুত পড়ে ফেলো এই কোশ্চেনটা, একটু দ্রুত পড়ে ফেলো। ওকে, পারফেক্ট, এই তো সুন্দর, অনেক কোশ্চেনটা করে ফেলেছো। এন্ড নাও আমরা কি করতে পারবো? অ্যানসার আসতে পারবো, তাই না?
ভেরি গুড, এটাই চাই। দেখো ক্লাসগুলো করে ফেললেই তোমার কাজ হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। আমি আবারও বলতেছি, ক্লাসগুলো মনোযোগ দিয়ে করে ফেললেই তোমার কাজ হয়ে যাবে। তাহলে দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইউজিং সুইটেবল ক্লজেস অর ফ্রেজেস। তুমি বুঝতেই পারছো, এখানে তোমাকে সুইটেবল ক্লজেস অর ফ্রেজেস, আমি বেসিক ক্লাস নেওয়ার সময়, যারা বেসিক ক্লাস করনি, যারা নতুন অ্যাডমিট হয়েছে তাদের জন্য বলছি, বেসিক ক্লাসগুলো অবশ্যই করবে। বেসিক ক্লাসগুলো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এই ক্লজেস আর ফ্রেজেস এর ক্ষেত্রে যেটা হয়, যে ক্লজেস মানে হচ্ছে বাক্যাংশ, এটা হতে পারে একটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা হতে পারে একটা মেইন ক্লজ। আর ফ্রেজেস হচ্ছে ওই যে একটু আগে দেখালাম, যেমন উইদাউট লার্নিং ইংলিশ, যে কোনো ধরনের ফ্রেজ হতে পারে। এন্ড আমার কিন্তু ফ্রেজেস এর উপর ক্লাস আছে, সো যারা যারা ফ্রেজেস ক্লাস করো নাই, মানে ফ্রেজের উপর ক্লাসটা করো নাই, তারা প্লিজ কাইন্ডলি ক্লাসটা করে ফেলবা। তারা প্লিজ কাইন্ডলি ক্লাসটা করে ফেলবা, বিকজ ইট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ফর ইউ। তাহলে দেখো, প্রথম কোশ্চেনটা একটু দ্রুত বলবো এখন। ইংলিশ ইজ an international language, so to keep pace with the process of globalization dash। তার মানে কি, টু কিপ পেস উইথ দ্য প্রসেস অফ গ্লোবালাইজেশন। তাহলে গ্লোবালাইজেশন হচ্ছে কি, যে টু মেক কমিউনিকেশন ইজিয়ার অ্যাক্রস দ্য গ্লোব, এটাই তো গ্লোবালাইজেশন, যে কমিউনিকেশনটাকে ইজি করা। তাহলে টু কিপ পেস উইথ দ্য প্রসেস অফ গ্লোবালাইজেশন উই নিড টু লার্ন ইংলিশ, উই নিড টু লার্ন ইংলিশ। শেষ, একদম কোন স্ট্রাকচারের মার্কাছে যাব না, চিন্তা করব যে এইটা একটা কি, এটা একটা আলটিমেটলি টু কিপ পেস উইথ দা প্রসেস অফ গ্লোবালাইজেশন, এটা হচ্ছে একটা ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে এর সাথে আমি জাস্ট একটা মেইন ক্লজ অ্যাড করে দিছি, উই। এই যে নিড টু লার্ন, নিড টু হচ্ছে সেমি মডাল ভার্ব, লার্ন হচ্ছে ভার্বের বেস ফর্ম, তারপর আমি একটা অবজেক্ট লিখে দিছি ইংলিশ। বলো দেখি তোমরা কি লিখতেছো? ভেরি গুড, ভেরি গুড। উই শুড বা উই হ্যাভ টু লার্ন ইংলিশ, হ্যাঁ we should learn English, we have to learn English, এগুলো হবে। অর্থাৎ সেমি মোডাল ভার্ব ইউজ করতে পারবে, মোডাল ভার্ব ইউজ করতে পারবে। ভেরি গুড, এই তো খেলা জমে গেছে এবার, ঠিক না? পড়া জমে গেছে। চলো পরের অংশ দেখি। I am an early riser, তার মানে এখানে আমি একজন কি রাইজার? আর্লি রাইজার। খুব দ্রুত ঘুম থেকে উঠি, আমার ঘুম থেকে ওঠার অভ্যাসটা খুব ভালো, ঠিক আছে? I am used to, আমি তোমাদেরকে সূত্র পড়িয়েছি যে used to এর আগে যদি বি ভার্ব অথবা গেট বা গট থাকে, বি ভার্ব অথবা গেট বা গট থাকে, তাহলে used to এর পরে ভিআইএনজি হয়। বলো কি হয়? ভিআইএনজি হয়। তাহলে I am an early riser, I am used to getting up early in the morning, তাই না? অথবা getting up early in the morning হবে, এটা দিলে সবচেয়ে সুন্দর হবে, একদম কনসিকোয়েন্স অনুযায়ী অ্যানসারটা হবে। তাহলে যে গেটিং হচ্ছে ভিআইএনজি, তাহলে গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং, আর্লি ইন দ্য মর্নিং। এখন এই ক্ষেত্রে যদি তুমি আরো রিয়েলিস্টিক কিছু লিখতে চাও, আরো মিনিংফুল কিছু লিখতে চাও, লিখতে পারো। ফর এক্সাম্পল, আই এম ইউজড টু ওয়াকিং ইন দ্য মর্নিং এভরিডে, তুমি এটা লিখতে পারো। কি লিখতে পারো? আই এম ইউজড টু ওয়াকিং ইন দ্য মর্নিং এভরিডে, ওয়াকিং ইন দ্য মর্নিং এভরিডে, মর্নিং এভরিডে। বলো মনে থাকবে? মনে থাকবে কিভাবে লিখবা, সেন্টেন্স গুলো কিভাবে লিখবা? ওকে, নেক্সট ওয়ান। You are getting fat if you want to lose weight, একটু আগে করলাম, সো এটার অ্যানসারটা আমরা বুঝতে পারতেছি। আমরা লিখলাম হচ্ছে কি, you need to অথবা have to। পরীক্ষার হলে যেখানে একটা লিখবা, এরকম স্ল্যাশ দিয়ে পরীক্ষার হলে লিখবা না, এরকম স্ল্যাশ দিয়ে পরীক্ষার হলে লিখবা না, যেকোনো একটা লিখবা। তাহলে you need or you have to control your diet, control your diet অথবা ফুড হ্যাবিট, আমরা এইভাবে লিখতে পারি। কি লিখতে পারি? যে you have to control your diet, ঠিক আছে? control your diet or food habit, control your diet or food habit. Okay, perfect. Next one এ চলো। Many people of our country are illiterate, they do not know. খুবই ইজি কোশ্চেন। বেশিরভাগ মানুষই আমাদের দেশের ইলিটারেট, তাই তারা জানে না কি, they do not know। আমার অক্সিলারি ভার্ব, অ্যাডভার্ব, মেইন ভার্ব। they do not know how to read and write, how to read and write, how to read and
রাইট। তার মানে মেনি পিপল অফ আওয়ার কান্ট্রি, যে মেনিটা একটা হচ্ছে ডিটারমিনার, মেনিটা মূলত কাউন্টেবল নাউনের আগে বসে, মাছ মূলত আনকাউন্টেবল নাউনের আগে বসে, মেনি কাউন্টেবল নাউনের আগে বসে, মাছ আনকাউন্টেবল নাউনের আগে বসে। তাহলে মেনি পিপল অফ আওয়ার কান্ট্রি আর ইলিটারেট, they do not know how to read and write। দেখো এগুলো করলে কিন্তু পরীক্ষায় নাম্বার পেয়ে যাচ্ছ। women constitute, constitute গঠন করা, টু মেক সামথিং, তাহলে কনস্টিটিউটের সিনোনিম হতে পারে ফর্ম, কনস্টিটিউটের সিনোনিম হতে পারে মেক, ঠিক আছে? তাহলে উইমেন কনস্টিটিউট হাফ অফ দা টোটাল পপুলেশন অফ আওয়ার কান্ট্রি। নো প্রোগ্রেস ইজ পসিবল, নো এর পরে নাউন হয়, নো, নো এর পরে কি হয়? নাউন হয়। তাহলে নো প্রোগ্রেস ইজ পসিবল কি? উইদাউট দেয়ার কন্ট্রিবিউশন। আমরা জাস্ট একটা ফ্রেজ ইউজ করে দিলাম, কি বললাম? উইদাউট দেয়ার। দেয়ার কেন? কারণ সেখানে উইমেন ছিল, উইমেন প্লুরাল। তাহলে উইদাউট দেয়ার কন্ট্রিবিউশন, তাদের কন্ট্রিবিউশন ছাড়া সম্ভব না। দ্যাটস ট্রু। বলো, কোনোভাবে অস্বীকার করতে পারবো? উই ক্যান নট ডিনাই দিস, উই ক্যান নট ডিনাই দিস, যে কোনো প্রোগ্রেসিভ পসিবল না উইদাউট দেয়ার কন্ট্রিবিউশন। মহিলাদের কন্ট্রিবিউশন ছাড়া কোনো কিছুই সম্ভব না। দ্রুত এটা পড়ে গেল, দ্রুত দ্রুত এটা পড়ো, 1 মিনিটে পড়ো, 1 মিনিটে পড়লে ভাইয়া পরে অ্যানসার গুলো বলবো। 1 মিনিটের মধ্যে দ্রুত পড়ে ফেলো, একবার রিডিং দাও কোয়েশ্চেনস গুলো, একবার রিডিং দাও। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো, ভাই অ্যানসার দিয়ে দিচ্ছি। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো, ভাই অ্যানসার দিয়ে দিচ্ছি। ওকে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো, ভাইয়া অ্যানসার দিয়ে দিচ্ছি। দ্রুত দ্রুত অ্যানসার করে ফেলো। ওকে, কোশ্চেন গুলো আই গেস তোমরা সবাই দেখে ফেলছো, কোশ্চেন গুলো আই গেস তোমরা সবাই দেখে ফেলছো। ভেরি গুড, অ্যানসারও দিয়ে দিচ্ছ, দ্যাটস ভেরি নাইস। তাহলে দেখো বাকিটা অ্যানসার করতে হবে, বাকিটা অ্যানসার করতে হবে। an unhealthy man cannot enjoy life, একজন মানুষ যে কিনা আনহেলদি, যে কিনা তার স্বাস্থ্য নিয়ে সচেতন না, এমন মানুষ কখনোই লাইফকে এনজয় করতে পারে না। দ্যাটস ট্রু। a proverb goes that straight forward, they are talking about health, তারা হেলথ নিয়ে কথা বলছে। সো অ্যানসার হবে হেলথ ইজ ওয়েলথ। অ্যানসারটা কি হবে? হেলথ ইজ ওয়েলথ, হেলথ ইজ ওয়েলথ। তাহলে an unhealthy man cannot enjoy life, a proverb goes that health is wealth। অর্থাৎ একটা প্রবাদ বাক্য আছে যে স্বাস্থ্যই সকল সুখের মূল, স্বাস্থ্যই সকল সুখের মূল। she loves reading, she will be reading while। আচ্ছা, while এর ক্ষেত্রে কিছু ঘটনা আমি তোমাদেরকে বলি, নোট ডাউন করো, সবাই নোট ডাউন করো। while এর ক্ষেত্রে বলি, এই যে while জিনিসটা আছে না, এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। while দিয়ে যখনই কোনো একটা ঘটনাকে আমরা ব্যাখ্যা করি, তার আগে পিছনে আমরা একই ঘটনাকে রাখি। বুঝো নাই কিছু? তার মানে হচ্ছে while দ্বারা যুক্ত ক্লজ গুলো একই সাথে করতেছে। কি করতেছে? একই সাথে ঘটতেছে, একই মুহূর্তে ঘটনা যেটা ঘটতেছে। তাহলে সে পড়তে ভালোবাসে, যে দেখো পরপর দুইটা ভার্বের ক্ষেত্রে পরের ভার্বটা নন ফাইনাইট হয়, এটাকে নন ফাইনাইট বলা হয়, ভিআইএনজি মুড, জিরান মুড, এটাকে আমরা জিরান বলে থাকি। ঠিক আছে? তাহলে she loves reading, she loves reading, she started following me, এরকম। তাহলে started, loves এগুলো মেইন ভার্ব হিসেবে বসে, আর বাকিটা জেরান্ড হিসেবে। তাহলে she will be reading। while এর আগে যে টেন্স দেওয়া থাকে, আমি আবারও বলছি, while এর আগে যে টেন্স দেওয়া থাকে সেই ঠিক একই টেন্স অনুসারে আমরা কি লিখতে পারি? আমরা হচ্ছে পরের অংশটা লিখতে পারি। অথবা সিকোয়েন্স অফ টেন্সে এক পাশে ফিউচার থাকলে আরেক পাশে প্রেজেন্ট হতে পারে, এক পাশে ফিউচার থাকলে আরেক পাশে প্রেজেন্ট হতে পারে। তাহলে she will be reading while we dash, she loves reading, she will be reading while we dash। দেখি কে কি লিখছো, আমি একটু দেখতে চাই। ভেরি গুড। না না না, এখানে একটা ঘটনা আছে, আমি আবারও বলতেছি। while হচ্ছে একটা কনজাংশন, while এর পরে যে সব সময় জেরান বসবে তা না, while এর পরে সাবজেক্টও বসতে পারে। বলো আমার কথাটা বুঝতে পারছো? বলো আমার কথাটা কি বুঝতে পারছো না বুঝতে পারো নাই? while এর পরে সাবজেক্টও বসতে পারে, while এর পরে সাবজেক্টও বসতে পারে। বলো বলো, একটু দ্রুত বলো, বুঝতে পারছো কিনা?
তাহলে while এর পরে যে শুধু ভিআইএনজি হবে এমন কোনো কথা নাই, while এর পরে শুধু ভিআইএনজি হবে এমন কোনো কথা কোথাও হয়নি, বরং আমাকে মাথায় রাখতে হবে, কি মাথায় রাখতে হবে বলো তো, মাথায় রাখতে হবে যে এটার পরে সাধারণত কি হতে পারে, সাবজেক্ট থাকতে পারে, বুঝতে পারছো, সাবজেক্ট কি হতে পারে, থাকতে পারে। আন্ডারস্টুড অর নট আন্ডারস্টুড ডিয়ার স্টুডেন্টস, একটু বলেন স্যার, একটু স্যার আর ম্যাডামরা একটু বলেন যে ব্যাপারটা বুঝতে পারছি কিনা, ব্যাপারটা বুঝতে পারছি কিনা, ওকে ব্যাপারটা বুঝতে পারছি, ঠিক আছে। তাহলে চিন্তা করো, she will be reading while আমরা কি করব, we will be playing, তাই না, we spoil our time using Facebook। আচ্ছা, ইন্টারেস্টিং অ্যানসার আসতেছে, আমি দেখতে চাই যে অ্যাকচুয়ালি তোমরা কি অ্যানসার করো, বিকজ ইটস রিয়েলি নিডেড। তুমি কি অ্যানসার করতেছো, কি টাইপের অ্যানসার করতেছো, এটা it shows your character, it shows your character, হ্যাঁ, it determines your character। So I would like to know, যে আমার স্টুডেন্টসরা কেমন ক্যারেক্টার রাখে এবং কেমন উত্তর দেয়। ওকে আচ্ছা, আমি মাত্র একটা কথা বললাম যে ইদার আমরা প্রেজেন্ট ইউজ করতে পারি অথবা এই পার্টিকুলার টেন্সটা ইউজ করতে পারি বা ফিউচার ইনডিফিনিট ইউজ করতে পারি। তাহলে she will be reading while we will be playing, এটা হতে পারে, এটা একটা পারফেক্ট অ্যানসার। while we তো এইখানে লিখি while we will be playing, এই ক্ষেত্রে আমি দুইটাই কন্টিনিউয়াস টেন্সে লিখে দিলাম, দুইটাই কন্টিনিউয়াস টেন্স। প্রথমটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, পরেরটা হচ্ছে কি আমার আলটিমেটলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো সরি, পরেরটা আমি ফিউচার কন্টিনিউয়াস টেন্সেই রাখছি। সো she will be reading while we will be playing, যখন আমরা খেলতে থাকবো তখন সে কি করতে থাকবে, সে হচ্ছে আলটিমেটলি পড়তে থাকবে, এন্ড দ্যাট ইজ ট্রু। ছেলেদের ক্ষেত্রে এটা খুবই কমন একটা সিচুয়েশন, তাই না, এটা দেখেই বড় হচ্ছে আমরা। হ্যাবিট অফ ইটিং, এই যে দেখো প্রিপজিশনের পরে আইএনজি হয়, আইএনজি। সো হ্যাবিট অফ ইটিং ইজ অলসো ইম্পর্টেন্ট। দেখো হ্যাবিট অফ ইটিং এখানে জিরান্ড হিসেবে আছে, তাই এই যে ভার্বটা কি বসেছে, সিঙ্গুলার ফর্মে। হ্যাবিট অফ ইটিং ইজ অলসো ইম্পর্টেন্ট ফর গুড হেলথ, উই শুড ইট আ ব্যালেন্সড ডায়েট সো দ্যাট, তাহলে এখানে উই শুড ইট এ ব্যালেন্স ডায়েট আছে না, সো দ্যাট চলে আসবে। সো দ্যাট পরে আমরা কি লিখতে পারি, একদম যে সো দ্যাট, যে আমরা ব্যালেন্স ডায়েট কেন খাবো, সো দ্যাট উই রিমেইন ওয়েল, উই রিমেইন হেলদি অথবা উই রিমেইন ওয়েল। এই রিমেইন হচ্ছে ভার্বের বেস ফর্ম, উই রিমেইন ওয়েল অথবা হেলদি। বলো কি লিখবা, আচ্ছা এল লিখিনি, হেলদি হবে, কি হবে, হেলদি হবে। বলো কারো কোনো প্রবলেম, কারো কোনো প্রবলেম, কোনো কোয়েশ্চেন থাকলে করে ফেলো, থাকলে করে ফেলো, ঠিক আছে। এনভায়রনমেন্ট পলিউশন ইজ এ সিরিয়াস প্রবলেম, সিরিয়াস হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, প্রবলেম হচ্ছে একটা নাউন। নাউএডেজ উই শুড প্ল্যান্ট ট্রিজ, অর্থাৎ আমাদের ট্রিজ প্ল্যান করা উচিত, কেন প্ল্যান করা উচিত বলো, টু প্রোটেক্ট আওয়ার এনভায়রনমেন্ট বা টু সেভ আওয়ার এনভায়রনমেন্ট, ঠিক আছে, টু সেভ অর টু প্রোটেক্ট আওয়ার এনভায়রনমেন্ট we should plant trees, okay, bolo to protect or save our environment we should plant more trees, mone thakbe to, we should plant more trees, so to save or protect our environment, okay। environment is polluted, এই polluted হচ্ছে ভার্বের v3, পলিউটেড হচ্ছে কি, পলিউটেড হচ্ছে ভার্বের v3, যেহেতু এটা ভার্বের v3 তার মানে এই পুরো অংশটা হচ্ছে প্যাসিভ মোডে। তাহলে এনভায়রনমেন্ট ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ, আবারও এই মেনি হচ্ছে কাউন্টেবল নাউন, যেটা হচ্ছে এই কাউন্টেবল নাউনগুলোর সাথে বসে। ইট ইজ হাই টাইম, আমি তোমাদেরকে বহুবার ইট ইজ হাই টাইমের সূত্র পড়িয়েছি, বলো পড়িয়েছি না, হাই টাইমের সূত্র, হাই টাইমের সূত্র বহুবার পড়িয়েছি। তার মানে কি এনভায়রনমেন্ট পলিউটেড হচ্ছে, সো ইট ইজ হাই টাইম আমি চাইলে টু দিয়ে করতে পারি অথবা সাবজেক্ট প্লাস ভি টু দিয়ে করতে পারি। তাহলে ইট ইজ হাই টাইম উই took what, আলটিমেটলি যে আমাদের একটা সঠিক ডিসিশন নিতে হবে, তাই না, অথবা উই না বলে দা অথরিটি বলতে পারো, দা অথরিটি, অথরিটি, ঠিক আছে। তাহলে দা অথরিটি, যখন লিখবো যে ইট ইজ হাই টাইম দা অথরিটি টুক এনি ইফেক্টিভ স্টেপস, বলো বুঝতে পেরেছো কিনা, বলো এই ধরনের কোয়েশ্চেন আনসার করতে পারবা কিনা,
এই ধরনের কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবে কিনা ডিয়ার স্টুডেন্টস? দ্রুত বলো, দ্রুত বলো, এই ধরনের কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবা কিনা? তাহলে পড়াটাকে তখনই সহজ লাগে যখন আসলে আমরা পড়াটাকে অনুভব করি, পড়াটাকে আমরা নিজেদের মতো করে বানিয়ে একটু পড়ার চেষ্টা করি, তখনই শুধুমাত্র আমরা কি হই, তখনই কিন্তু আমরা আলটিমেটলি কি হই, কামিয়াব হই। ঠিক আছে, মনে থাকবে ভাইয়ের কথাগুলো? দেখি তো কারা কারা আছে। গুড। পড়তে হবে প্রচুর, তাই না? প্রচুর পড়তে হবে, প্রচুর পড়তে হবে, এবং যখন যতটুকু যা পড়াইতেছি অতটুকু পড়লেই হবে, অতটুকু পড়লেই হবে, আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না। আমি আবারও বলতেছি, আর কিছু লাগবে না ইনশাআল্লাহ। এবং যে লেকচার স্লাইড গুলো পরবর্তীতে দিব সেগুলো পড়লেও হয়ে যাবে। ওকে, কারণ তুমি বুঝতে পারতেছো ঘটনাগুলো, ঠিক আছে? ঘটনাগুলো বুঝতে পারাটা ইম্পর্টেন্ট। তাহলে এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2019 এর কোশ্চেন, এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2019 এর কোশ্চেন। সো চলো দেখি সলভ করতে পারি কিনা। হি ইজ আ লায়ার, সে একজন মিথ্যাবাদী, রাইট? ঠিক আছে, সে একজন মিথ্যাবাদী, হি ইজ আ লায়ার। ডু নট রিলাই, তো আমরা দেখি এখানে প্রিপজিশনের ব্যবহার আমরা জানি যে both clauses and phrases দুইটা দিয়ে আমরা কি করতে পারবো, এগুলো সলভ করতে পারবো। সো আমরা যদি একটু প্রিপজিশনের ঘটনাগুলোকে একটু লিখি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে। কেমন দাঁড়াবে দেখো তো, এরকম দাঁড়াবে, দেখা যায় না? ইয়েস, দেখা যায়। তাহলে আমরা রিলাই এর সাথে অন ইউজ করি, আমরা ডিপেন্ডের সাথে অন ইউজ করি, বাট আমরা বিলিভ এর ক্ষেত্রে ইন ইউজ করি, যেমন বিলিভ ইন খুদা, বিলিভ ইন আল্লাহ, বিলিভ ইন গড। ঠিক আছে, বিশ্বাস। তাহলে সে যেহেতু মিথ্যাবাদী, সে যেহেতু মিথ্যা কথা বলে, ডু নট রিলাই অন হিম অথবা ডু নট রিলাই অন হিজ ওয়ার্ডস। তাহলে ডু নট রিলাই অন হিম অথবা অন হিজ ওয়ার্ডস। ঠিক আছে, তাহলে হি ইজ এ লায়ার, ডু নট রিলাই অন হিম অর হিজ ওয়ার্ডস। কখনোই কিন্তু রিলাই এর পরে অন না বসে অন্য কিছু বসবে না, মনে রেখো। মোবাইল ফোন ইজ এ ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, অর্থাৎ মোবাইল ফোন হচ্ছে বর্তমান মডার্ন সায়েন্সের একটা বিষয়। বা ড্যাশ, বাট মানে কিন্তু, যখনই আমরা কানেক্ট করতে বাটের ব্যবহার করি তখন কিন্তু আমরা এই ব্যবহারগুলো করব। আবার যে বাট কেন ব্যবহৃত হয়, কি কারণে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে, কি কারণে ব্যবহৃত হয়েছে। তাহলে মোবাইল ফোনটা আমাদের জন্য অত্যন্ত জরুরি, কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ ইনভেনশন হওয়া সত্ত্বেও মানুষের এটার প্রতি অনীহা আছে। ঠিক আছে, অনীহা আছে। সো মোবাইল ফোন ইজ a wonder of modern science, বাট ইট, এই ইটটা কার পরিবর্তে বসছে বলতো? এই মোবাইল ফোনের পরিবর্তে। মোবাইল ফোনের কোনো প্রকার জান নেই, সো এটা একটা জড় পদার্থ। সো ইট হ্যাজ, এর আছে মেনি ডিসঅ্যাডভান্টেজ। তাহলে এটার আছে মেনি ডিসঅ্যাডভান্টেজেস, অর্থাৎ এটা যেমন ভালো আছে, এটার মন্দ দিকও আছে। এটার কি দিক আছে? মন্দ দিকও আছে। It has many disadvantage. ঠিক আছে, it has many disadvantage। আচ্ছা, many বলছি না, তাহলে many থাকলে disadvantages হবে। এটাই হচ্ছে খেলা, যে প্লুরাল বসবে এখানে। ঠিক আছে, তাহলে many disadvantages as well, এটা উত্তর হিসেবে লেখা যাবে। বলো কে কি উত্তর লিখছো, আমাকে একটু বলো, আমাকে একটু বলো, আমি একটু দেখি, চোখ বুলিয়ে দেখি কমেন্টে কে কি উত্তর লিখছো, কে কি উত্তর লিখছো, কে কি উত্তর লিখছো। ওকে, ভেরি গুড, এই তো সুন্দর। হ্যাঁ, সুন্দর সুন্দর সুন্দর, নাইস নাইস। হ্যাঁ, spoil our time by using Facebook. Yes, true, you people do that and you people should not do that, right? Yes. তাহলে টাইম হ্যাজ ইটস উইংস, সময়ের যেন পাখা আছে, and that's true। সময় কোথায় চলে যায় বলা যায় না, টাইমের পরিবর্তে এখানে পজিটিভ হিসেবে ইটস আছে, ইটস উইংস। It was 5 years since, আমি তোমাদেরকে স্পষ্ট পড়িয়েছি, সিন্স এর ক্ষেত্রে যখন টাইমের কথা বলবে এবং টাইমের ক্ষেত্রে যদি V2 থাকে তাহলে সহজ হিসাব যে সাবজেক্টের পরে কি করতে হবে, ওই হ্যাভ প্লাস V3 করতে হবে, তাই না? তাই না? It was 5 years since we, তাহলে আমি লিখবো কি, it was 5 years since we, এই যে সাবজেক্ট had last, লাস্ট হচ্ছে অ্যাডভার্ব, met হচ্ছে ভার্বের V3, এটা হচ্ছে ভার্বের V3। ঠিক আছে,
এটা হচ্ছে ভার্বের V3। তাহলে এখানে যদি ওয়াজ না থেকে ইজ থাকতো, ইট ইজ 5 ইয়ার্স সিন্স উই, তখন তুমি হ্যাড প্লাস V3 না লিখে শুধু V2 লিখতা। ইট ইজ 5 ইয়ার্স সিন্স উই লাস্ট মিট, আমাদের 5 বছর হয়ে গেছে যখন কিনা মানে আমরা সর্বশেষ দেখা করেছিলাম। ইট ইজ যদি হতো, ঠিক আছে, ইট ইজ হলে তখন তোমাকে আর হ্যাড প্লাস V3 লিখতে হতো না। ইট ইজ হলে আর হ্যাড প্লাস V3 লিখতে হতো না। সো আমাকে মাথায় রাখতে হবে এগুলো, ঠিক আছে, এগুলো আমাকে কি রাখতে হবে, আমার মাথায় কন্টেন্ট হিসেবে নিয়ে রাখতে হবে। ওকে, নেক্সট কোশ্চেন, আওয়ার কান্ট্রি ইজ beset with many problems। আচ্ছা, এখানে beset হতে পারে, আবার হতে পারে blazed। আমরা কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি blazed with, ঠিক আছে। তাহলে our country is beset with many problems, আবার সেই many, আবার সেই problems। We all should come forward with a view to, wow, we all should come forward, আমাদের সবার উচিত সামনে এগিয়ে আসা, with a view to solving them। আমাদের কি লিখতে হবে, solving লিখতে হবে, solving them, অথবা আমরা লিখতে পারি solving those problems, solving those problems। আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি solving those problems। বলো, কোন সমস্যা আছে লিখলে? আমি যদি লিখি কোনো সমস্যা নেই, ঠিক আছে। whenever he speaks in English, যখনই সে ইংলিশে কথা বলে, বলো কি হবে উত্তর, but we learn through mistakes। তার মানে পরের অংশটা আফটারওয়ার্ডস এ বলেছে আমরা শিখে থাকি মিস্টেকস এর দ্বারা, খুবই ইম্পর্টেন্ট প্রিপজিশন দ্বারা, দ্বারা বোঝাতে থ্রু ব্যবহৃত হয়, থ্রু, তাহলে খুবই ইম্পর্টেন্ট প্রিপজিশন। তাহলে আমরা আমাদের মিস্টেকের থ্রুতে শিখি, আমরা আমাদের মিস্টেকের থ্রুতে বুঝে থাকি। তাহলে এখানে বলেছে whenever he speaks in English, যখনই সে ইংলিশে কথা বলে, সে হয়তো ভুলভাল ইংলিশ বলে, সে হয়তো ভুলভাল ইংলিশ বলে। আমি যখন অ্যানসারটা লিখব whenever he speaks in English, আমি এভাবে লিখে দিব যে he, whenever he speaks in English, he makes too many mistakes। কারণ কি, but we learn through mistakes এখানে বলা আছে। so whenever he speaks in English, he makes too many mistakes। সে অনেক ভুল করে, একদম বাস্তব প্রেক্ষাপট, সে অনেক ভুল করে, ঠিক আছে। patriotism is a noble virtue, it is high time। ও বাও, খুবই ইজি, ঠিক আছে, খুবই ইজি। কি লিখবা বলো, it is high time আছে, patriotism is a noble virtue, it is high time we practiced patriotism। বলো, আমরা এটা লিখতে পারি না, we practiced, yes, he makes a lot of mistakes, very good, এটা হবে, he makes mistakes, he creates many mistakes, এটা হবে, সুন্দর। এই তো, কে বলো তোমরা পারো না, কে বলো তোমরা পারো না, wow, very good, very good, ঠিক আছে। তাহলে মাথায় রেখো, আমরা এর আগের অংশ দেখে এসেছি কি, ওই যে in solving them অথবা in these অথবা those problems, দুইটাই আমরা দেখতে পারি, these অথবা কি those। ওকে, নেক্সটটা কি, নেক্সটটা হচ্ছে এই যে patriotism is a noble virtue, it is high time। কয়েকটা জিনিস মাথায় রাখবে, একটা হচ্ছে অ্যাডভাইস এবং প্রিপারেশন, অ্যাডভাইস আর হচ্ছে কি প্রিপারেশন। আচ্ছা, প্রিপারেশন না বলি, আমরা এখানে বলি হচ্ছে আলটিমেটলি আমাদের কি এই ওয়ার্ডটা প্র্যাকটিস। প্রিপারেশনের সিনোনিম বাট প্র্যাকটিস, আমাকে ওয়ার্ডটা লিখতে হবে প্র্যাকটিস। এগুলো নাউন হিসেবে ব্যবহৃত হয়, এগুলো নাউন হিসেবে ব্যবহৃত হয়, যদিও বহুল প্রচলিত প্র্যাকটিস এই বানানটাই বাজারে বিভিন্ন বই ইউজ করে ভার্ব হিসেবে। সো এখানে মাথায় রাখতে হবে যে ভার্ব হিসেবে প্র্যাকটিস ইউজ হলে অ্যাস হবে। সো patriotism is a noble virtue, it is high time, এই নোবেল ভার্চুটাকে প্র্যাকটিস করা উচিত। তাহলে আমাকে বুঝতে হবে হাই টাইমের পরে কি বসে, V2 বসে, প্র্যাকটিসড, ঠিক আছে। it is high time we practiced patriotism। okay, it is high time we practiced patriotism। আর s টা হবে এখানে, c হবে না, s হবে, c হবে না, s হবে, c হবে না। আর স্টুডেন্ট হ্যাজ টু বি পাংচুয়াল। তাহলে আমি বলেছিলাম তোমাদেরকে যে বি এর পরে ইদার অ্যাডজেক্টিভ বসবে অর V3 বসবে। দেখো, বি এর পরে আমি আবারও বলে দিচ্ছি, ইদার অ্যাডজেক্টিভ বসবে অর হচ্ছে V3 বলবে।
ঠিক আছে? তাহলে স্টুডেন্ট হ্যাজ টু বি পাংচুয়াল, তার মানে তার ভিতরে পাংচুয়ালিটি থাকতে হবে। পাংচুয়াল একটা অ্যাডজেক্টিভ। হি হ্যাজ টু স্টাডি রেগুলারলি লেস্ট। তোমরা সবাই জানো লেস্ট থাকলে কিচ্ছু করতে হয় না, জাস্ট লেস্টের পরে সাবজেক্ট লিখতে হয়, তারপরে আমাকে উইল লিখতে হয়। ঠিক আছে? উইল লিখতে হয়, তাই না? লেস্ট থাকলে উইল লিখতে হয়। দেখছো সবাই? হ্যাঁ, এরকম মনোযোগ থাকলে হবে না কিন্তু ক্লাসে। তাহলে লেস্টের পরে উইল না, শুড এবং মাইট হয়। মনোযোগ দাও বৎসরা, মনোযোগ দাও। মনোযোগ না দিলে পরে ভয়াবহ প্রবলেম। যারা রেকর্ডে দেখবা খুবই মনোযোগ দিয়ে দেখবা। তাহলে হি হ্যাজ টু স্টাডি রেগুলারলি লেস্ট, তার মানে তাকে তো পাংচুয়াল আছে, তাকে আর্নও করতে হবে। তাহলে হি হ্যাজ টু স্টাডি রেগুলারলি লেস্ট। আমি কি লিখবো? হি শুড অথবা মাইট। ঠিক আছে? কোন একটা লিখবা উত্তর। তাহলে he has to study regularly lest he should or might be punished, এটাও হতে পারে। ঠিক আছে? should or might be punished। দেখো be punished এখন বলতে পারো কিভাবে? এই be টা হচ্ছে ওই ভার্বের বেস ফর্ম, এই be টা হচ্ছে ভার্বের বেস ফর্ম, পরের অংশটা অন্য হিসাব। তাহলে lest he should be or might be punished। অথবা আমরা কি বলতে পারি যে স্টুডেন্ট has to be punctual lest, মানে he has to study regularly lest he should respect his প্যারেন্টস এন্ড রিলেটিভস। আমরা এটাও লিখতে পারি যে সে পাংচুয়াল, প্রচুর পড়াশোনা করে, তার সাথে সাথে সে তার প্যারেন্টস এন্ড রিলেটিভসদেরকে কি করে? প্রচুর সম্মান আদর করে। সো এই ব্যাপারটা ইম্পর্টেন্ট, কারণ শুধু পাংচুয়ালিটি থাকলেই হবে না, ইউ হ্যাভ টু রেসপেক্ট ইউর এল্ডার্স। ঠিক আছে? ইউ নিড টু রেসপেক্ট ইউর এল্ডার্স। ওকে ডিয়ার স্টুডেন্টস? ওকে, দেয়ার ইজ নোবডি ড্যাশ hence happiness is a relative term। আমাকে বলো hence কোথায় ব্যবহৃত হয়? তোমরা কানেক্টরস যখন করবা, যখন তোমরা কানেক্টরস পড়বা তখন তোমরা hence এর ব্যবহার পাবা। hence মানে তাই, therefore so, এখান থেকে hence এসেছে, বুঝতে পারতেছো? hence এসেছে হচ্ছে এখান থেকে, hence এসেছে কোথা থেকে? এখান থেকে। হোম থাকবে? yes। তাহলে স্টাডির ক্ষেত্রে বলছে, তুমি এটাও বলতে পারো যে হি শুড ফেইল ইন দ্য এক্সাম। হ্যাঁ, লেখো না বাবা, লেখো। শোনো, কমন জিনিস লিখলে আমার কোনো প্রবলেম নেই। হি শুড ফেইল ইন দ্য এক্সাম, এটাও লিখো। ঠিক আছে? তারপরে দেখো দেয়ার ইজ নোবডি ড্যাশ hence happiness is a relative term। তার মানে হ্যাপিনেস হচ্ছে একটা আপেক্ষিক বস্তু। দেখি কে কি বলছো? there is nobody dash, মানে কিছু একটা, তারপর বলেছে যে হ্যাপি যারা তারা কেমন থাকে? হ্যাপি যারা তারা হচ্ছে মানে ভালোই থাকে, এটা একটা রিলেটিভ টার্ম। সো আমাকে একটু বলো যে কোন ঘটনার কারণে এখানে এটা বলা হয়েছে। লেটস সি, ভেরি গুড। হি ক্রিয়েটস হবে পৃথা রয় চৌধুরী, হি ক্রিয়েট হবে না, হি ক্রিয়েটস হবে। আমি আবারও বলে দিচ্ছি, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ক্রিয়েটস হবে। হু ইজ কমপ্লিটলি হ্যাপি ইন লাইফ, ভেরি গুড। এইটা একটা সুন্দর লাইন লিখছো, ওকে, ভেরি গুড। তার মানে এমন কেউই নেই, দেয়ার ইজ নোবডি হু ক্যান সে দ্যাট আই এম হ্যাপি, আই এম দ্য হ্যাপিয়েস্ট ম্যান অন দ্য আর্থ, বলতে পারে না। সো দেয়ার ইজ নোবডি হু ইজ কমপ্লিটলি, এখানে ঠিক আছে, কমপ্লিটলি। আচ্ছা, আবারও একটু মিস হয়ে গেল, এখন ঠিক থাকবে। তাহলে there is nobody who is completely, okay, there is nobody who is completely happy and content in life, happy and content in life। ওকে, পারফেক্ট। আমরা এমন কেউই নেই যে কিনা পুরোপুরি ভাবে হ্যাপি, ঠিক আছে? পুরোপুরি ভাবে হ্যাপি, লাইফে পুরোপুরি ভাবে হ্যাপি হওয়া, ইটস নট আ জোক, ইটস নট আ ইজি থিং টু ডু। ঠিক আছে? এত ইজি ভাইবো না। ওকে, ট্রিজ আর এসেনশিয়াল ফর। তাহলে দেখো এইটা দাগায় রাখো, এসেনশিয়াল ফর ও যেমন হয়, এসেনশিয়াল টু ও হয়, এসেনশিয়াল ফর ও যেমন হয়, এসেনশিয়াল টু ও হয়। তাহলে ট্রিজ আর এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স, সো উই শুড প্ল্যান্ট ট্রিজ মোর এন্ড মোর। এটুকু লিখলে তো হয়ে যায়, নাম্বারও দিবে।
বাট তাড়াতাড়ি ভালো করার জন্য এইভাবে লিখবো, উই শুড প্ল্যান্ট ট্রিজ মোর এন্ড মোর টু সেভ আওয়ার এক্সিস্টেন্স, অথবা হ্যাঁ এটাও লিখতে পারো, টু সেভ আওয়ার এক্সিস্টেন্স। প্রোটেক্টর লিখতে পারো, প্রোটেক্ট লিখলেও সুন্দর হবে। ওকে, আর্লি রাইজিং গিভস আ ম্যান এনাফ ফ্রি টাইম, দ্যাটস ট্রু। সকাল সকাল যারা ওঠে তাদের যথেষ্ট সময় থাকে অন্যান্য মানুষদের কাছ থেকে, এনাফ ফ্রি টাইম থাকে। সিন্স আই এম অ্যান আর্লি রাইজার, খুবই ইজি জিনিস আবারও, সিন্স আই এম অ্যান আর্লি রাইজার, আমি যেহেতু একজন প্রতিদিন ঘুম থেকে উঠি সকালে, আই এখন কি লিখবা, সিন্স আই এম অ্যান আর্লি রাইজার, সিন্স যুক্ত অংশে এম আছে, তার মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে পরের অংশে তোমরা কি লিখবা, পরের অংশ কিন্তু আসলে প্রেজেন্ট ফর্মে হবে, পরের অংশ প্রেজেন্ট ফর্মে হবে। বুঝতে পারছো না? বুঝতে পারো না? দেখি, সিন্স যুক্ত বাক্যের শুরুতে সিন্স থাকলে এরপরে যে ফর্মটা থাকে সেই ফর্মে আমাকে অ্যান্সার লিখতে হয়, ঠিক আছে? বলো তাহলে আমরা লিখবো যে আর্লি রাইজিং গিভস আ ম্যান এনাফ ফ্রি টাইম, সিন্স আই এম অ্যান আর্লি রাইজার, আমি যখন থেকে একজন আর্লি রাইজার, আমি কি লিখতে পারি যে আই গেট, আমার অ্যান্সারটা কি হতে পারে, আমার অ্যান্সারটা হতে পারে আই গেট এনাফ টাইম। আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি আমি যথেষ্ট সময় পাই টু ডু মাই অ্যাক্টিভিটিস, আমি যথেষ্ট সময় পাই টু ডু মাই অ্যাক্টিভিটিস, ঠিক আছে? আমরা কি লিখবো, এই যে এটা লিখবো, কি লিখবো বলো, দ্রুত বলো, সিন্স আই এম অ্যান আর্লি রাইজার আই গেট এনাফ টাইম টু ফিনিশ মাই স্টাডি, টু ফিনিশ মাই অ্যাক্টিভিটিস, যে কোনো কিছু লিখতে পারো, যে কোনো কিছু লিখতে পারো। ওকে, সো দেখো এইভাবে পড়াশোনাটাকে চিন্তা করার ট্রাই করতে হবে তুমি যদি ভালো করতে চাও। ইফ ইউ ওয়ান্ট টু ডু ওয়েল, ইফ ইউ ওয়ান্ট টু গেট মার্কস, ইফ ইউ ওয়ান্ট টু গেট better marks, you need to understand that you have to go through the things, তোমাকে এগুলো নিয়ে আগাতে হবে, এগুলো নিয়ে চিন্তা করতে হবে, and only then you will be able to you'll be able to answer, you'll be able to get different marks, good marks যেটাকে আমরা বলতেছি আর কি আলটিমেটলি। তাহলে এখানে লিখি যে since I am an early riser I get enough time, enough লিখতে পারো অথবা ample লিখতে পারো, ample মানে প্রচুর, ঠিক আছে? ample time to finish my tasks, আমার টাস্ক গুলো ফিনিশ করতে আমি এনাফ টাইম পাই। বলো ডিয়ার স্টুডেন্টস, বোঝা গেছে? বোঝা গেছে? সো পরীক্ষা হলে এগুলো কিন্তু শুধু মেয়ারলি রুলস না, দিজ আর থিংস, যে তোমার সেন্টেন্স ঠিক করে লিখতে পারো কিনা, সেন্টেন্স ঠিক করে লিখতে পারো কিনা। ওকে, ভেরি গুড। তোমাদের কাছ থেকে কিছু কোয়েশ্চেনস নিব, আমাকে বলো, ভাইয়া উইল অ্যানসার ইউর কোয়েশ্চেনস, ভাইয়া উইল অ্যানসার ইউর কোয়েশ্চেনস, আমাকে কোয়েশ্চেনস করো, আমাকে কোয়েশ্চেনস করো ডিয়ার স্টুডেন্টস, আমাকে কোয়েশ্চেনস করো, আমাকে কোয়েশ্চেনস করো। আই ওয়ান্ট টু হিয়ার ফ্রম ইউ গাইস, I want to hear from you guys, আমি তোমাদের কাছ থেকে শুনতে চাই, I want to hear from you guys. ওকে, বোঝা গেছে? আলহামদুলিল্লাহ, ভেরি গুড, এক্সিলেন্ট। অ্যাবান্ডেন্ট, ample মানে অ্যাবান্ডেন্ট, ample মানে অ্যাবান্ডেন্ট, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। সো আমি আরেকটা ঘোষণা দিয়ে দিই, কালকে ভাইয়ার এখানে ইলেকট্রিসিটি থাকবে না। সো কালকে ভাইয়ার ক্লাসটা শুরু হবে সকাল 6টায় ইনশাআল্লাহ। কালকে ফজরের পর সকাল 6টায় ভাইয়ার ক্লাসটা শুরু হবে। সো আই হোপ ইউ গাইজ উইল বি দেয়ার, I hope you guys will be there to attend the class, okay? I hope you guys will be there to attend the class, okay? মনে থাকবে 6টায় ক্লাস হবে, এবং এই উইকে আমি আরো কিছু ক্লাস নিব ইনশাআল্লাহ। এই উইকে আমি আগামী কালের পরেও কিছু ক্লাস নিব। সো আজকের ক্লাসে আর চাপ না বাড়াই, আই গেস আমার আজকের ক্লাসে চাপ না বাড়াই, সকাল 6টায় ফ্রেশ মাইন্ডে আসবা, সবাইকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাই দিবা, আমরা মডিফায়ার গুলো প্র্যাকটিস করব, সবার মডিফায়ার আসবে, সো ইউ হ্যাভ টু রিমেম্বার ইট, ওকে? এন্ড আমরা বাকিগুলো নিয়ে আলোচনা করব, এবং কালকেও আমরা তোমাদেরকে যে তোমাদের এক্সামটা আছে সেটা সম্পর্কে আমি বেশ কিছু কথা তোমাদেরকে বলে দিব, টিপস এন্ড ট্রিক্স, অর্থাৎ তুমি কিভাবে সলভ করতে পারো বা ট্র্যাক করতে পারো, বিস্তারিত বলে দিব কালকের ক্লাসে, ঠিক আছে? সো সকাল 6টায় কালকের ক্লাস হবে ইলেকট্রিসিটির প্রবলেমের কারণে, and I hope যে তোমরা জয়েন করে ফেলবা। So see you tomorrow, okay? Okay, problem নেই বাবা, করে নিও। I am sorry because
আমি চাচ্ছি কালকে ক্লাসটা হয়ে যাক টাইমলি, কারণ আমার এখানে ইলেকট্রিসিটি থাকবে না, আজকে ঘোষণা দিয়ে দিছি অলরেডি বিকেল বেলা। সো আই হ্যাভ নাথিং টু ডু, এক্সট্রিমলি সরি অ্যাবাউট দ্যাট। সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কোয়েশ্চেন না থাকে, we can finish the class here today. We can finish our class here today, okay? যদি কোনো কোয়েশ্চেন্স থাকে, you may ask. যদি কোয়েশ্চেন্স না থাকে, we may finish here today. Okay? So see you in the next class. See you in the next class. Take care. Allah Hafiz. Assalamu alaikum.